Shubho Sandhya, my friends, am I audible? 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 Hello? Audible? খুব কম হচ্ছে। হেডফোন দিয়েও কি পারবি না শুনতে? তাহলে আমাকে সেই হ্যান্ডসেটে যেতে হয় আবার। দেখি তুই হ্যান্ডসেটে চলে যাবো নাকি? বুঝতে পারছেন তা কেন যে কম হচ্ছে। দেখি এটা মানে হ্যান্ডসেটে যে দেখি হ্যান্ডসেটে গিয়ে go to the handset. Sound is a little, no sound. সাউন্ডটা তো কম কেন? সাউন্ডটা তো কম কেন? Why so low? Hello? 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 Okay. Still it is very, I think it is still now very low. Very low. Is it very low? Then I will switch over to the handset. Will I switch over to the handset? Okay, let me go to this handset. Let me stay. ঠিক আছে? Otoni is telling ঠিক আছে. Konkona is telling no sound. Romita is telling sound is little low. Will I stop it? Go to the handset? Will I go to handset? No sound. Shubho Sandhya, Romita, should I go to handset? Handset, or will you use the your earphone? Will you please use your earphones? Please use your earphones. I don't know why it is so low. Is my here show hidden icons? Google okay. Ache audio control is okay. Speaker okay. Microphone headset HD audio second output okay. Headset okay. Headphone okay. Is it now okay? Ramita, is it now okay? Konkona, still now no sound or little sound? Should I proceed? আমি এগোচ্ছি, প্লিজ use your earphones. No sound? Still now no sound? How it is no sound? Sound is a little low. Otoni is telling ঠিক আছে. Romita now telling okay. Please proceed. Okay. Let me proceed. Those who are getting less sound, please use your earphones. আমি আজকে একটু কথা বলবো এই ডক্টরস অ্যান্ড ডক্টর যারা স্টুডেন্টস মেডিকেল স্টুডেন্টস ওদের মুভমেন্টের ইতিহাস সম্বন্ধে। আগে একদিন বলেছিলাম আমার 50 বছরের মেডিকেল লাইফে যতটুকু আমার চোখের সামনে হয়েছে সেইটা একটু বলবো। আগে বলেছি এত বছরের মেমোরি সবটা আমার মনে নেই, কোথাও একটু ভুল বলেছি। আমি
পারলে সেগুলো আজকে একটু কারেক্ট করে দেবো, যেগুলো আমি কারেক্ট করতে পেরেছি। আর শুরু করব একটা ইতিহাস দিয়ে, তার আগের ইতিহাস দিয়ে। আজকের কি ঘটনাগুলো ঘটছে কালীঘাটে জুনিয়র ডক্টরসদের সঙ্গে সিএম এর কথোপকথন, এটা নিয়ে পরে একটু আসবো। আমি ইতিহাসের একদম পুরনো পাতায় আমি চলে যাই, একটু বলে শুরু করব। নাও ওকে কামিং না, ওকে, আমি একটু আমি একটা 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 ইতিহাস থেকে একটা জিনিসটা পড়ে শোনাই। আমি একটু পড়ে শোনাই। সরি, একটু খুঁজে নিচ্ছি। এটা একটা রাইটিং এসছে একটা, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, আমি লেখাটা আমি ভাবছিলাম পড়ে শোনাবো, আমি একটু খুঁজে পাচ্ছি না, পরে পেলে আমি পড়ে শুনে দিচ্ছি। 1915 তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে। মনে রাখবেন, ব্রিটিশের জন্যে গোটা সাউথ ইস্ট এশিয়া আর ওদিকে আফ্রিকা, ওয়েস্ট এশিয়া জয় করে দিয়েছিল আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার ফৌজ, যারা আমাদের ঠাকুরদারা। এই ফার্স্ট গ্রেট ওয়ারটাও কিন্তু ব্রিটিশের জন্য নড়েছিল আমাদের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এগেনস্ট জার্মানি অ্যান্ড খিলাফত এম্পায়ার। এবং ভারতবর্ষের অনেক সৈনিক ব্রিটিশ ইন্ডিয়ার ফৌজ, ওরা আফ্রিকায় যুদ্ধ করতে গিয়েছিল, আহত হয়েছিল, এবং ওরা জাহাজে করেই ফিরে এসেছিল হাজারে হাজারে। যারা মরে গেছে যুদ্ধক্ষেত্রে বা রাস্তায় বাদ দিই, আহতই অনেকে ফিরে এসেছিল। তারা কলকাতার বুকে ফিরে এসেছিল জাহাজে করে। তখন তাদের পরিষেবা করার মতো ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ বেঙ্গলের গভর্নমেন্ট পরিষেবার যে পরিকাঠামো তৈরি করে রাখেনি বা তৈরি করানো ছিল না, এবং প্রচুর সৈনিক মারা গিয়েছিল। ব্রিটিশ সরকার পুরোপুরি ব্লেম করেছিল ডাক্তারদের, এবং সে সময় ডাক্তারদের উপরে কিছু মানুষ হামলা করেছিল, এবং তার বিরুদ্ধে সে সময় ডাক্তাররা আন্দোলন করতে হয়েছিল পরিকাঠামোর দাবিতে। কারণ ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের পক্ষে ডাক্তারদের ব্লেম করাটা সহজ ছিল, কারণ জনগণ, যাদের বাড়ির লোক মারা যাচ্ছে, বাড়ির লোকেদের পক্ষে পরিকাঠামো কি জিনিস তারা জানতো না, যেমন আজও জানে না পরিকাঠামো কি। শুধু ডাক্তার দিয়ে চিকিৎসা হয় না, একটা বেড দরকার হয়, নার্সিং স্টাফ দরকার হয়, ওষুধপত্র দরকার হয়, ইকুইপমেন্টস দরকার হয়, অপারেশনের যন্ত্রপাতি দরকার হয়, একটা ওটির পরিবেশ দরকার হয়, জিডি সুইপার দরকার হয়। এই পরিকাঠামো ছাড়া ডাক্তাররা কাজ করতে পারে না। পরিকাঠামো ছিল না, ডাক্তাররা মার খেয়েছিল, আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু ডাক্তাররা যেহেতু সফট টার্গেট, ব্রিটিশ সরকারের পরিবর্তে সমস্ত দোষটা ডাক্তারদের উপর চাপিয়ে দেওয়াটা সহজ ছিল। সেই ইতিহাস কিন্তু বারে বারে পরিবর্তন হয়েছে।
বারে বারেই রিপিট করেছে, সেই একই ইতিহাস চলেছে। সেই ইতিহাস শুধু 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 ভারতবর্ষে নয়, পৃথিবীর অনেক প্রান্তেই আছে। ইংল্যান্ডেই আছে। ইংল্যান্ডেও পরিকাঠামোর অভাবের বিরুদ্ধে ডাক্তারদের স্ট্রাইক আছে রিসেন্ট হিস্ট্রিতেই। এবার আসি বাংলার ইতিহাসে, বাংলার মেডিকেল স্টুডেন্টসদের এবং ডাক্তারদের যে আন্দোলনের ইতিহাস। আমাদের ব্রিটিশ যুগে মনে রাখবেন, সে সময় বাংলার ডাক্তাররা কিন্তু নিজেদের মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করেনি, ওরা অ্যাডিকুয়েট পরিকাঠামো চেয়েছিল। ডেফিনেটলি নট অ্যাট পার উইথ দ্য ব্রিটিশ সিস্টেম, বাট অ্যাটলিস্ট সাম সিস্টেম যেখানে তারা কাজ করতে পারবে। এবার আমি আসছি তারপরের আমার স্মৃতি যতটুকু, আজকের ঘটনায় পরে আসছি, একটু বলে নিই আজকের ঘটনাটা। এবার দেখুন, আজকের পঞ্চম চেষ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডক্টরসদের আলোচনায় বসা, পঞ্চম চেষ্টা। মনে রাখবেন, দুটো পক্ষ, জুনিয়র ডাক্তারদের পক্ষ এবং ডাক্তার এবং গভর্নমেন্টের পক্ষ, দুটো পক্ষরই কিন্তু পিঠে দেওয়াল ঠেকে গেছে। জুনিয়র ডক্টররা কিন্তু মাইনে বাড়ানোর জন্য কোনো আন্দোলন করেনি। ওরা তো মাইনে পায় না, ওরা স্টাইপেন্ড পায়। ওরা গভর্নমেন্ট সার্ভেন্ট নয়, ওরা স্টাইপেন্ড পায়। ওরা চেয়েছে পরিকাঠামো আর প্রোটেকশন, পরিকাঠামো অ্যান্ড প্রোটেকশন। এবং একটা মেডিকেল কলেজের মধ্যে কর্তব্যরত একজন ডাক্তার, সে রেপড হয়েছে, খুন হয়েছে, এটা পৃথিবী দেখতে পাচ্ছে। এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তা of the Department of Health and Department of Police actively cooperated, actively acted for the destructions of evidences and the dead body itself, যাতে কোনো এভিডেন্স না থাকে। এই জায়গাটা পরিষ্কার। এবং সেই ক্রিমিনালদেরকে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রোটেক্ট করছে। আজকেও দেখুন, যখন প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হলো, তাকে সাসপেন্ড করা হলো না, তাকে পানিশমেন্ট দেওয়া হলো না, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। যখন হাইকোর্ট নিজে দাঁড়ালো এখানে, তখন তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি করে পাঠিয়ে দেওয়া হলো। কি নির্লজ্জ এই গভর্নমেন্ট! যখন টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হলো, তখন তার বাড়িতে হাফ ডজন হাই পুলিশ অফিসার, আইপিএস লেভেলের পাঠানো হলো বাড়ির লোককে সান্ত্বনা দেওয়ার জন্য। ভাই, ডাক্তাররা হাসপাতালে কাজ করে, তাদের এগেনস্টে কেস হয়। ডাক্তাররা হাসপাতালে কাজ করে, অপারেশন করে, তাদের এগেনস্টে কারো পেশেন্ট পার্টি বাড়ির লোক মারা গেলে কেস হয়। সেই কেসগুলো চারটে ফর্মে। একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিং, একটা সিভিল কেস, সেটা হচ্ছে কনজিউমার্স কেস, একটা ক্রিমিনাল কেস, মার্ডারের চার্জ, আর একটা হিউম্যান রাইটস ভায়োলেশনে ইউনাইটেডসে 4 থেকে 5খানা কেস থেকে ফেস করতে হয়। এই কেসগুলো অ্যারাইজ করেছে গভর্নমেন্ট হসপিটালে। ভাই, সেক্ষেত্রে তো গভর্নমেন্ট এই ডাক্তারের জন্যে কোনো উকিল দেয় না। এক্ষেত্রে তুমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে 20-30টা করে ভেরি কস্টলি অ্যাডভোকেট দিচ্ছ এবং বাড়িতে লোক পাঠাচ্ছ হাই পুলিশ অফিসারদের, তাদের মনোবল বাড়ানোর জন্য এবং অন্য কিছু কারণ। তুমি এইটা করছো, আর অন্যদিকে তুমি লোককে দেখাচ্ছ তুমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্টেলমেটটা ভাঙতে চাও, তুমি ডাক্তারদের সঙ্গে কথা বলতে চাও। এই কথা বলার মধ্যে তোমার কোনো সততা নেই। তুমি সমস্ত প্রসিডিংস, তোমার ডিসকাশনস তো করো, লাইভ টেলিকাস্ট করো। এক্সেপশনালি এই ক্ষেত্রে তোমার কিসের
কিসের এমন বাধা যে লাইভ টেলিকাস্ট তুমি করতে চাও না? ভাই সে আবার সেই একটা কথা, 1986 বোধহয় ওটা পার্লামেন্টারি ইলেকশন, রাজীব গান্ধী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 170টা মিটিং করেছিল, ইলেকশন ক্যাম্পেইন মিটিং। সমস্ত ক্যাম্পেইনিংয়ে রাজীবের সঙ্গী হচ্ছে সব জায়গাতেই সোনিয়া গান্ধী। শুধু একটা সময় তাকে প্ল্যাটফর্মে রাখা গেল না। কোন সময়? ম্যাড্রাসের ওই ঘটনায়, ওই মিটিংয়ে, যেখানে রাজীব গান্ধী বোম ব্লাস্ট হয়ে টুকরো হয়ে গেলেন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেলেন। একটা ঘটনায় সোনিয়া গান্ধীকে দেখা গেল না, প্ল্যাটফর্মে ছিলেন না। এক্ষেত্রেও কি এমন কারণ থাকতে পারে যে জুনিয়র ডাক্তারদের সময় মিটিংটা লাইভ স্ট্রিমিং করতে বাধা? হোয়াট ইউ ওয়ান্ট টু হাইড? এবার আসছি আমি ইতিহাসের পাতায়। আজকে এবার বলি, ওরা যে চলে গিয়েছিল মনে একটু সংশয়ও ছিল, ভয়ও ছিল, whether they are ill advised। তো একটা জিনিস ডিপ্লোম্যাসিতে একটা কথা হচ্ছে, ডোন্ট স্টপ দ্য প্রসিডিংস, ডোন্ট স্টপ দ্য ডিসকাশন। দুপক্ষই পিঠ থেকে গেছে। এ পক্ষের দিদি, জুনিয়র ডক্টরসের এক দিদি অথবা বোন খুন হয়েছে, রেপ্ট হয়েছে। এদের আর তো অন্যদিকে যাওয়ার কোনো জায়গা নেই। এবং সব জনগণ তাকিয়ে আছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে জুনিয়র ডক্টরসরা কি করে। সুতরাং বেশি অপশান ওদের খোলা নেই, যদিও এদেরকে কিছু পলিটিশিয়ান বন্ধু সেজে ভুল অ্যাডভাইস দিচ্ছে বা দিতে পারে। এবার আসছি আমি অন্তত একটা জিনিস, দে হ্যাভ শোন দ্য ম্যাচুরিটি দ্যাট they have shown to the world they are eager to break the stalemate and that they are eager to come back to work. And also they have shown to the world they have not bowed down, they have not bowed down their spine under such tremendous political pressure. এবার আসছি আমি একটা কতগুলো ছোট ছোট ঘটনার কাছে। যেমন দেখুন, আমি একটা জিনিস মনে করিয়ে দিই, আমাদের তখন মেডিকেল লাইফের আর্লি পার্ট, খুব আর্লি পার্ট, 1975-এ হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, খুব বড় 1975 পশ্চিমবাংলার প্রথম ডক্টরস অন গভর্নমেন্ট সার্ভিস, তাদের সংগঠন ডক্টরস অন গভর্নমেন্ট সার্ভিস, টিচিং অর নন টিচিং হোয়াট এভার, তাদের ডক্টরসদের সংগঠন তৈরি হয় একটা, তার নাম হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন। এটা অত্যন্ত নন পলিটিক্যাল সংগঠন ছিল। প্রতিটা ডাক্তারের, প্রতিটা মেডিকেল স্টুডেন্টের নিজস্ব একটা পলিটিক্যাল আইডিয়া থাকতেই পারে। যখন সে সংগঠনে, এরকম সংগঠনে, তার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে সে আসে না বা এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। এইচএসএ ওয়াজ লাইক দ্যাট। এদের একটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনটা 80s-এর খুব আর্লি পার্টে। এটা মুভমেন্টটা আস্তে আস্তে প্রভাব করছিল কংগ্রেস জামানা থেকে, কারণ বামেরা সিপিএম ক্ষমতায় এসে গেছে 1977-এ। এইটা একটা পিকে উঠল সিপিএম ক্ষমতায় আসার পরে। ইতিহাসটা কি মনে রাখবেন, কোনো হাসপাতালে কেউ মারা গেলে যেখানে সাসপিশন, সেখানে পোস্টমর্টেম হবে। যদি পুলিশ কেস হয় পোস্টমর্টেম হবে। এই পোস্টমর্টেম কারা করতো, অথবা বাইরে থেকেও ডেড বডি আসতো, সেটাও পোস্টমর্টেম করতে হতো। পোস্টমর্টেমটা হবে বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটালে তখন হতো, আর ওদিকে কলকাতার বড় বড় মেডিকেল কলেজগুলোতে বা নর্থ বেঙ্গল বড় মেডিকেল কলেজে পোস্টমর্টেম। এই পোস্টমর্টেমটা মনে রাখবেন, যতক্ষণ রুগী বেঁচে আছে, দিস ইজ দ্য সাবজেক্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ। যখনই মরে গেল ডেড বডি, আন্ডার দি ডিপার্টমেন্ট অফ হোম। ডাক্তারদের বক্তব্য ছিল তখন যে নাম্বার ওয়ান, এই যে পেরিফেরিতে পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেম কারা করছে? ইন রোটেশন একজন আইয়ের ডাক্তার, একজন ফিজিশিয়ান, একজন গাইনোকোলজিস্ট, যাদের ফরেন্সিক ডিসেকশন, ফরেন্সিক রিপোর্ট তৈরি করার কোনো স্পেশালাইজেশন নেই। যেমন বলি, হ্যাঁ আমাদের এমবিবিএসে একটা পেপার ছিল, সেখানে ফরেন্সিক সায়েন্স ছিল, কিন্তু দ্যাট ফরেন্সিক লার্নিং, থিওরিটিক্যাল অ্যান্ড হোয়াট এভার প্র্যাকটিক্যাল, ওয়াজ নট সাফিসিয়েন্ট
to make a report, forensic postmortem report, which is very useful in a case, কারণ এই ফরেন্সিক রিপোর্টের উপরেই একটা কেসের জাজমেন্ট ডিপেন্ড করে। তখন ডাক্তারদের বক্তব্য ছিল, নাম্বার ওয়ান, এই ডাক্তারদের ফরেন্সিক ট্রেনিং না দিয়ে বা স্পেশালাইজ না করে তাদেরকে দিয়ে তুমি জোর করে পোস্টমর্টেম করাতে পারো না। এতে নাম্বার ওয়ান, যে কাজটা আমার নয়, যে কাজটা ডিপার্টমেন্ট অফ হেলথ, যে কাজটা ডিপার্টমেন্ট অফ হেলথের নয়, তুমি হেলথের লোককে দিয়ে এটা করাতে পারো না এবং জোর করে করতে পারো না। প্লাস নন ট্রেন্ড লোককে দিয়ে তুমি পোস্টমর্টেম করতে পারো না। আর আমরা পোস্টমর্টেম হোম ডিপার্টমেন্টের কাজটা আমরা করব কেন? তার পিছনে কোনো অর্ডার আছে কি, জেনারেল অর্ডার কোনো? এই ছিল এই আন্দোলনটা হওয়ার সময় যারা এই নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের যেমন ডক্টর অরুণ ব্যানার্জি, ডক্টর সুজিত দাসের মতো লোকেরা, আরও অনেকে এই সময় আমাদের মাস্টারমশাই যারা, এবং এরা ছিল সবাই বাম মনোভাবাপন্ন। ওদের রাস্তায় গুন্ডা পাঠানো হয়েছিল, মারের ভয় দেখানো হয়েছিল। এই সিপিএম করেছিল, মারের ভয় দেখানো হয়েছিল, মারের ভয় দেখানো হয়েছিল। অথচ এরা সবাই ছিল বামপন্থী, ব্যক্তিগত জীবনে সব বামপন্থী। এরা মারের ভয়ে, এদেরকে মারের ভয় দেখানো হয়েছিল, গুন্ডামি করানো হয়েছিল। সেই লোকগুলো, সেই পার্টির লোকগুলো আজকে ছাত্রদের জুনিয়র ডাক্তার আন্দোলন ঢুকে পড়েছে। এইটা ভয় আমার। এবার আসছি আমি আরেকটা জায়গায় আসছি, কারণ বলে রাখি, কারণ পোস্টমর্টম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মেডিকো লিগ্যাল, ভেরি ইম্পর্টেন্ট। পোস্টমর্টমের উপরে একটা কেসের পুরো ফেট নির্ভর করে। অনেক সময় রিয়েল খুনি ছাড়া পেয়ে যায়, আবার ফলস রিপোর্টে ইনোসেন্ট লোক পানিশড হয়ে যায়। ইটস সো সিরিয়াস। এবার আরেকটা ঘটনা মনে পড়ছে, যেটা আমার মেডিকেল লাইফের খুব আর্লিয়েস্ট পার্টে। 1972 in Bengal was the first year when joint entrance exam came for entrance into medical colleges, joint entrance 22। ঠিক এই সময়টার সময় যেটা মনে পড়ছে আমার, বারওয়ান মেডিকেল কলেজ was not recognized by MCI। বারওয়ান মেডিকেল কলেজেও ছাত্ররা ঢুকে পাশ করে বেরোচ্ছে, MBBS ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। বাট আপ টু দ্যাট টাইম বারওয়ান মেডিকেল কলেজ এবং আরও কিছু কিছু মেডিকেল কলেজ ছিল যারা ওয়াজ রেকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ এরা পাশ করে বেঙ্গলের বাউন্ডারির বাইরে ডাক্তার হিসেবে পরিচিত হবে না। এরা অল ইন্ডিয়া কোনো এক্সাম ঢুকতে পারবে না, অল ইন্ডিয়া কোনো সার্ভিস পাবে না। এরা দেয়ার সার্টিফিকেট অনলি ভ্যালিড under the grace of government of Bengal within the periphery of West Bengal, non recognized by MCI। ওরা একটা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনটা ফর রেকগনিশন অফ বারওয়ান মেডিকেল কলেজ MCI ফর দিস রিজিয়ন, এটা একটা আন্দোলনের একটা যুগ ছিল। এইবার সেই আন্দোলনটা গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছিল। এটা ওই 72-73 এরকম সময় যতটুকু মনে পড়ছে আমার, বারওয়ান মেডিকেল কলেজ। এবার আরেকটা সময় আসছে, যেটা এবার আরেকটা আন্দোলনের কথা বলি। 77, তখন এমার্জেন্সির পরে সিপিএম ক্ষমতায় এসে গেছে ওয়েস্ট বেঙ্গলে। 77-এ আমাদের যে দু ব্যাচ আগের, আমাদের MBBS এর দু ব্যাচ আগের, ওদের সেই এমার্জেন্সি এবং তার আগে যে বাংলার ক্যাওটিক সময়ের জন্য ওদের প্রতিটা পরীক্ষা 2 থেকে 2.5 থেকে 3 বছর পিছিয়ে গেছিল। এই একটা অশান্তির জায়গা। আর একটা জায়গা ছিল, ওই সময় থিওরি পেপারসের মাত্র 4টা লং কোশ্চেন থাকতো, 4টা লং কোশ্চেন। ওই 4টা লং কোশ্চেন 4 × 25 মার্কস 100, এবং 4টা কোশ্চেনই লিখতে হবে, কোনো অপশান, কোনো অল্টারনেটিভ ছিল না। এবার দেখুন, একটা সাবজেক্টের একটা, ধরুন প্যাথোলজি বা PSM বা FSM বা হোয়াট এভার, অ্যানাটমি, ফিজিওলজি, হোয়াট এভার, তখন একই সাবজেক্টে একাধিক পেপার ছিল। প্রতিটা পেপারে, থিওরিটিক্যাল পেপারে 100 মার্ক। এই 100 মার্ক
4টা কোশ্চিন 4x25 মার্কস। কি রিস্কি, ধরুন একটা ওই সাবজেক্টের একটা ভলিউমে 100খানা চ্যাপ্টার আছে, এই 100খানা চ্যাপ্টার থেকে আপনি 4টে কোশ্চিন করলেন, তাহলে 4টা কোশ্চিন করলে অনলি 4 চ্যাপ্টার্স আর কভার্ড, তাহলে আর 96 চ্যাপ্টার্স আনকভার্ড ইন ইউর থিওরি পেপার। এবং কি রিস্কি, ধরুন কোনো কালে একটি ছেলে, কোনো কারণে একটি ছেলে 2টি চ্যাপ্টার তার মুখস্থ হয়নি বা মেমোরাইজ করতে পারছে না, তার 2টো কোশ্চেন তাকে ছাড়তে হবে, তাকে সে পারবে অনলি 2টো কোশ্চেনের উত্তর দিতে, তাহলে 2x25, তাহলে 25 নাম্বার 50 নাম্বার সে উত্তর দেবে। এবার পাস মার্ক হচ্ছে 100-র মধ্যে 50, তাহলে সে ফেল করবে, কারণ 50-এ 50 পাওয়াটা সম্ভব না, তাহলে ফেল করবে, রিস্কি। তখন ছেলেদের দাবি ছিল যে আপনারা লং শর্ট কোশ্চিন করুন, মিনিমাম 25টা মার্ক, 25টা কোশ্চিন, তাহলে 25x4 ইচ কোশ্চিন 100, তাহলে অন্তত 25টা চ্যাপ্টার কভার হবে। 2-5টা কোশ্চিন না করতে পারলেও 90 মার্কস দিলেও, মার্কসের পরীক্ষা দিলেও সে 50, 60, 70 পেয়ে যাবে, সে পাস করে যাবে, অ্যান্ড অ্যাটলিস্ট তার একটা অ্যাসেসমেন্টও হবে। এই আন্দোলনের সময়, আন্দোলন করতে গিয়ে যখন সব মেডিকেল কলেজের ছেলেরা 77-এ কলকাতা, তখন কলকাতার সাউথ বেঙ্গলের সব মেডিকেল কলেজ ছিল আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, বারোয়ান মেডিকেল কলেজ ছিল আন্ডার বারোয়ান ইউনিভার্সিটি, আর ওদিকে ওদের বর্ধমান, বাঁকুড়া ছিল সম্ভবত ক্যালকাটার আন্ডারে, আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছিল, তার আগে ওটা ছিল নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এইসব কাণ্ড ছিল। পরবর্তীকালে তো সেগুলো সব চেঞ্জ হয়, এবং কলকাতার সমস্ত মেডিকেল কলেজের স্টুডেন্টরা ওরা গ্যাদার করেছিল টু গিভ ডেপুটেশন টু ভিসি ক্যালকাটা ইউনিভার্সিটি। তখন তাদের উপরে ফিজিক্যালি হামলা হয়েছিল, তাদেরকে ফিজিক্যালি মারা হয়েছিল, এবং সেই আন্দোলনে কিন্তু ছেলেরা মাথা নিচু করে বেরিয়ে আসেনি, সে আন্দোলন তারা কন্টিনিউ করেছিল। তাদের পর থেকেই এই পেপারসে 100 মার্কের 25টা শর্ট কোশ্চিন, ইচ কোশ্চিন ক্যারিং 4 মার্কস, এই মডেলটা তৈরি হয়। না, তার আগে এটা ব্রিটিশ যুগের সেই পুরনো স্টাইলটা চলছিল, কোনো র্যাশনাল অ্যাপ্রোচ ছিল না, এবং পরবর্তীকালে আমরা এই বেনিফিটটা পেয়েছিলাম। এই হচ্ছে বামেদের রেসপেক্ট ফর দ্য র্যাশনাল ডিমান্ড। এবার তারপরে আসছি আমি 1983-র একটা আন্দোলন। 1983-তে গোটা পশ্চিম বাংলায় ডাক্তারদের একটা, জুনিয়র ডাক্তারদের একটা আন্দোলন হয়েছিল, এটা তাদের স্যালারি বৃদ্ধির জন্য নয়, স্টাইপেন্ড বৃদ্ধির জন্য নয়, পরিকাঠামো। কিরকম? কারণ দেখবেন প্রতিটা মেডিকেল কলেজেই সব যত মৃত্যু হয়, যত সেই হেলথ সেন্টার হোক গ্রামের, সাব ডিভিশন হোক কি ডিস্ট্রিক্ট হোক কি মেডিকেল কলেজ হোক, সব জায়গাতেই যে কোনো মৃত্যুর দায় হচ্ছে, সব দায় ওই ডাক্তারদের, জুনিয়র আর সিনিয়র এবং সিস্টারদের, সব দায় ওদের, সব নেগলিজেন্স। পরিকাঠামো কি আছে এটা পেশেন্ট পার্টির লোক দেখতে আসে না, জনগণ দেখতে আসে না। এবং মনে রাখবেন, হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজের এই পরিকাঠামো তৈরির দায়িত্ব ডাক্তারের নয়। এই যে পরিকাঠামো তৈরি প্ল্যানিংটা করে গভর্নমেন্ট, তার বডি, এবং কোথায় কি কেনা হবে, কোথায় সেই কেনাকাটাতে কোনখান থেকে কেনা হবে, তার কাটমানি পলিটিক্যাল পার্টির আশ্রিত ক্রিমিনালরা কে কোথায় কত পার্সেন্টেজে কাটমানি খাবে, এটা সবাই গভর্নমেন্টের মেশিনারি দেখে। ডাক্তার কোনো রোল নেই, কোথায় কটা ডাক্তার অ্যাপয়েন্টেড হবে কি হবে না, কজন নার্স, জিডিএস, সুইপার অ্যাপয়েন্ট হবে, সবটাই মেশিনারি কাজ করে, ডাক্তারের কোনো রোল নেই। কিন্তু মৃত্যুর পরে সব দায় গিয়ে ওই ডাক্তার সিস্টারদের উপরে। এবং হামলা হয় তো দেখেছেন আপনারা কয়েক বছর আগে এনআরএস মেডিকেল কলেজের ওদের ব্যাচের সব থেকে ব্রিলিয়েন্ট ছেলে ওয়ার্ডে মার খেলো, একদম কলকাতার আউটস্কার্ট, সব লুঙ্গি পরা লোকেরা এসে একটা ইঞ্জুরি কেস, 80 বছরের বৃদ্ধ ভর্তি হয়েছিল উইথ ইঞ্জুরি, সে মারা যায়,
এবং তারা 4 তলায় উঠে গিয়ে ওয়ার্ডে গিয়ে তারা মারদাঙ্গা করে, একজন ডাক্তারকে এভাবে মারে, ব্রিলিয়েন্ট ছেলের তার ব্রেনে হেমারেজ হয়, তার নিউরোলজিক্যাল ডেফিসিট পার্মানেন্ট হয়ে গেল, একটা চোখ ব্লাইন্ড হয়ে গেল। ভাই, পুলিশ নাকি কাজ করে, পুলিশ নাকি গেট পাহারা দেয় এবং কারো কোনো পানিশমেন্ট হয়নি। এ ঘটনা তো নিত্য নৈমিত্তিক চলছে। প্রতিটা সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, প্রাইমারি হেলথ সেন্টার ডাক্তারদের অবস্থা আরও করুন। সেখানে যারা যায় পেশেন্ট পার্টি পেশেন্টরা, তাদের ধারণা সব চিকিৎসা ওখানে হয়। প্রাইমারি হেলথ সেন্টার মডেল গভর্নমেন্টের, নট ফর সার্জারি, নট ইভিন ফর এনি সিজার, সেখানে অনলি চিকিৎসা হবে ডায়রিয়া, কলেরার, এইগুলোর, ম্যালেরিয়া এবং ম্যাক্সিমাম নর্মাল ডেলিভারি, নাথিং মোর দেন দ্যাট। এই পরিকল্পনা সেখানে নেই, গভর্নমেন্ট এটা করেনি। এটাই হচ্ছে লিখিত, এটাই লিখিত ব্যাকরণ। সেখানে তো জনগণ অনেক কিছু চায়, সেটা ডাক্তার পক্ষে দেওয়া সম্ভব নয়, আর না পেলেই তখন মারদাঙ্গা শুরু হয়, দেয়ার ইজ নো পুলিশ প্রোটেকশন। এই সব কিছুর বিরুদ্ধে, এই পরিকাঠামোর জন্যে ছেলেরা আন্দোলন করেছিল, সেটা 1983-তে, 83। সেই সময়টা আমার পরিষ্কার মনে আছে, কারণ 83 আমি তখন MS এন্ট্রান্স হয়ে গেছে, আমার MS করছি। সেই সময় সেই আন্দোলনের ডাক্তারদের, মানে ইন্টার্ন হাউস স্টাফ, আমার তখন তো PGT, তখন আমরা ঠিক ইন্টার্ন হাউস স্টাফ জুনিয়র ডক্টরদের বিলং করি না, আমরা ইন্টারমিডিয়েট রেঞ্জে পড়ে যাচ্ছি। ওরা আন্দোলন করছে, আমাদের সমর্থন তখন, এবং টিচারদেরও সমর্থন। তখন ওই ডাক্তারদের আন্দোলনে CPM এর পুলিশ লাঠি মেরেছিল এবং গুলি চালিয়েছিল। মনে আছে পরিষ্কার, 8-10 জন ইন্টার্ন হাউসটা পায়ে গুলি খেয়েছিল। তারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছিল। আমার মনে আছে, আমি প্রতিটা মেডিকেল কলেজে NRS থেকে গিয়ে ওদের খোঁজ খবর নিয়ে এসেছিলাম। এটা আমাদের সিনিয়ররা বা অনেকে ভুলে গেছে, আমি মনে করিয়ে দিচ্ছি। এবং সেই সময় একটা কথা উঠেছিল যে, কারণ এই স্টুডেন্টসদের মধ্যে অনেকেই ছিল বামপন্থী মনোভাবাপন্ন, তারা অবাক হয়েছিল যে আমাদের বামপন্থী সরকার আমাদের পায়ে গুলি মারল। তখন অনেকে একটা কথা কোট করেছিল, কিছুদিন আগে প্রমোদ দাশগুপ্ত, কিছুদিন আগে এই প্রেক্ষাপটে প্রমোদ দাস একটা সুন্দর কথা বলেছিলেন যে আমাদের পুলিশের বন্দুকের গুলিতে কি কন্ডম লাগানো থাকবে। এই কথাটা খুব আবার প্রচারিত হয়েছিল, খুব দুঃখের সঙ্গে। এবং এই যে অনেকে আমি খুব কনফিউজড হয়েছিল, এটা প্রমোদবাবুকে সে সময় বলেছিলেন না তার আগে বলেছিলেন। এখন স্ক্রুটিনি করে দেখছি, না, প্রমোদবাবু তার আগেই তো মারা গেছেন, এটা অন্য ঘটনার প্রেক্ষাপটে উনি বলেছিলেন। কিন্তু এই সময় এইটিতে ওইটা আবার রিকোটেড হয়েছিল। ছেলেরা এই কথাটা, যে এদের নেতা তো এই ভাষায় কথা বলে। এইবার তারপরে আন্দোলনটা কিন্তু চলতে থাকে, কারণ পরিকাঠামোর উন্নতি বামেরা কিছু করেনি, কোথাও কিছু করে, কোনো মেডিকেল কলেজে কিছু করেনি। তার সব থেকে বড় উদাহরণ দিই, বামেরা পশ্চিম বাংলায় 34 ইয়ার্স রাজত্ব করেছে, 34 ইয়ার্স। তাদের 34 ইয়ার্সের পশ্চিম বাংলার জনগণের সংখ্যা দুগুণ বৃদ্ধি হয়েছে, ওপাশ থেকে কোটি কোটি ইনফিল্ট্রেশন এসছে, পেশেন্টের সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু একটাও মেডিকেল কলেজের সংখ্যা বাড়েনি। শুধু তাদের জীবদ্দশায় শেষ প্রান্তে এসে মেদিনীপুর মেডিকেল কলেজ তৈরি করেছিল, শুধু একটা মেডিকেল কলেজ তৈরি করেছিল, ইল ইকুইপড মেদিনীপুর মেডিকেল কলেজ, এবং একটা মাত্র প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করেছিল তাদের হলদিয়াতে, একটা প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করেছিল, আর কোনো মেডিকেল কলেজ তৈরি করে। এই হচ্ছে ওদের। আর ওদের সব থেকে বড় কৃতিত্ব কি, যেটা বারে বারে বলি, 1980-তে আমাদের মাস্টারমশাই প্রফেসর সুভাষ মুখার্জির সেই বিখ্যাত টেস্ট টিউব বেবি, সেটা তার স্ক্রুটিনি করার জন্য বাম সরকার যে সায়েন্টিফিক বডি তৈরি করেছিল, তাতে কোনো টেস্ট টিউব বেবি বা রিপ্রোডাক্টিভ ফিজিওলজি কোনো এক্সপার্ট ছিল না। যে লোকগুলোকে দিয়ে সেই কমিটি তৈরি করে, তারা ইঞ্জিনিয়ার, ক্লাসিক্যাল গাইনোকোলজিস্ট বা অন্য সময় যারা টেস্ট টিউব বেবি, যারা রিপ্রোডাক্টিভ বোঝে না, সেই
কমিটিকে তাকে হেকেল করা হয়েছিল, তাকে এনআরএস মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করা হয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজে, হেকেল করা হয়েছিল, অসুস্থ লোকটাকে হেকেল করা হয়েছিল। তারপর তাকে আনা হয়েছিল মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটা বিল্ডিংয়ে আইয়ে, এবং তাকে পায়ে, অসুস্থ লোককে লিফট ছিল না, পায়ে হেঁটে উঠতে হতো 4 তলায়, এবং ফ্রাস্ট্রেটেড হয়ে একসময় হি কমিটেড সুইসাইড। এবং আমরা বলি হি ওয়াজ কম্পেলড টু কমিট সুইসাইড অ্যান্ড হি ওয়াজ কিল্ড। এই হচ্ছে বামেদের কৃতিত্ব, যারা একটা সায়েন্টিফিক একটা ডিসকভারিকে, একটা ইনভেনশনকে প্রপারলি সম্মান দিতে জানে না। এরা নাকি বৈজ্ঞানিক, এরা নাকি বিজ্ঞানকে এরা শ্রদ্ধা করে। হ্যাঁ, ওদের ভাষায় তো কি কার্ল মার্কসের মার্ক্সবাদটা বিজ্ঞান, জানি না পৃথিবীর কোন দেশের কোন বিজ্ঞানের টেক্সট বুকে মার্কসিজম ইজ এ পার্ট অফ সায়েন্স, আমি জানি না। এবার 1986-এর এই স্টুডেন্টস মুভমেন্ট আবার তীব্র আকার ধারণ করে। ওই সময় ওদের এগেনস্টে ভায়োলেন্স হয়, লাঠিচার্জ হয়। এই হচ্ছে, এবার দেখতে পাচ্ছি আমি এই যে সময়কার বামেদের সময়, আরেকটা বলে রাখি, এই সময় যখন দেখছে যে এইচএসএ যদি থাকে অক্ষত, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ দ্য ডক্টরস ইন সার্ভিস, তাহলে অমিতেশ ওকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে রুল করা সম্ভব হবে না। এনি টাইম ডক্টরস বাই স্ট্রাইক ক্যান ক্রিপল দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন। তারা কি করলো, একদম জ্যোতি বসু এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী একদম মৌলালির একটা বিশাল বিল্ডিংয়ে বসে তারা এইচএসডি তৈরি করলো। এইচএসডি, হেলথ সার্ভিস ডক্টরস। এইচএসডি থেকে 99% লোক ঝেঁটিয়ে সেখানে জয়েন করলো। তার কারণ পার্টি, সিপিএম পার্টি নিজে এসে বসে একটা ডক্টরদের সংগঠন তৈরি করছে। তখন ডাক্তাররা বুঝে গেল যে এই সংগঠনের পেছনে একদম শক্তি হচ্ছে সিপিএম নিজে। এই অবস্থায় এই সংগঠন না জয়েন করলে তাদের খুব বাজে জায়গায় ট্রান্সফার হবে, পোস্টিং হবে, তাদের প্রমোশন হবে না, এবং ভয়ে তারা সব এইচএসডি জয়েন করলো। এবং এই দিন থেকে পশ্চিমবাংলার ডাক্তারদের ব্যাকবোনকে সিপিএম ধ্বংস করে দিল। বামেদের সময় আরেকটা ঘটনা বলি, বামেদের সময়। এবার মনে রাখবেন, বামেরাই এক সময় হেলথ ডিপার্টমেন্ট ছিল, টিচিং অর নন টিচিং অল ডক্টরস আন্ডার দি সেম হেড, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, WBHS হেলথ সার্ভিস। এদের মাথায় এলো না, এটাকে ভাঙতে হবে। কি করতে হবে, একটা তৈরি করতে হবে এডুকেশন সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ এডুকেশন সার্ভিস, WBMES মেডিকেল এডুকেশন সার্ভিস, আর একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস। যারা নন টিচিং তারা WBHS, যারা টিচিং WBMES। ভাঙন হলো। আর কি করা হলো, যে না, MES এর ডাক্তাররা কোনো প্র্যাকটিস করতে পারবে না। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো মাইনেটা কি হবে, তুমি মাইনেটা অল ইন্ডিয়া লেভেলে দাও না, মাইনেটা অল ইন্ডিয়া লেভেলে দেওয়া যাবে না, অল ইন্ডিয়া লেভেলের হাফ। এবার কি করলো, নিজেদের প্র্যাকটিসটা বাঁচানোর জন্য ওই ডাক্তাররা ভয়ে ভয়ে সব এইচএসডির মেম্বার হয়ে গেল। এইচএসডির মেম্বার হয়ে গেলে তুমি প্র্যাকটিস করো কি হাসপাতালের সম্পত্তি চুরি করো, তুমি ছাড়, তুমি মুক্ত, তুমি ইমিউন, তুমি প্রোটেক্টেড। এই সেম ট্র্যাডিশনটা চলে এলো এই তৃণমূলের জামানায়। হঠাৎ যখন তৃণমূল ক্ষমতায় এলো, তখন ওই এইচএসডির 99% লোক এসে গেল আবার এই এখন সংগঠনের নাম তৃণমূলের, যে তৃণমূলী ডাক্তারদের সংগঠনের নাম ASD, অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ডক্টরস। সব ডাক্তার সব, এবং এই ছত্রছায়ায় তুমি অপারেশন নাই করো, কলেজে নাই যাও, নাই পড়াও, তুমি ফাঁকি দাও, তুমি চুরিচামারি করো, বদমাইশি করো, তুমি সব ইউ আর প্রোটেক্টেড। সবাই এখন তৃণমূলের। ফলে এই যে একটা কথা হয় না, যে এই যে এখন দেখছেন যে মেডিকেল কলেজগুলো এত হাউস স্টাফ ইন্টার্ন ডিপেন্ডেন্ট কেন, জুনিয়র ডক্টরস ডিপেন্ডেন্ট কেন? নাম্বার 1, 100 পোস্ট খালি,
বহু বছর কোনো রুটিন ডক্টরস পোস্টিং হয়নি, আর যারা পোস্টিং হয়ে আছে তারা পার্টি করে, তাদের অনেস্টলি কাজ করার থেকে তারা দেখেছে পার্টি করলে অনেক কিছু পাওয়া যায়, ফলে কাজ করার লোকের অভাব হয়েছে। তাই মেডিকেল কলেজগুলো এই জুনিয়র ডক্টরস ডিপেন্ডেন্ট, আর রুলিং পার্টি এই হেলথ ডাক্তারদেরকে দিয়ে চুরিচামারিগুলো করায়, তাদের পার্টির কাজগুলো করায়, ফলে ডক্টরসদের যে অনেস্টি টু ডেডিকেশন টু দ্য সার্ভিস চলে গেছে অনেকের এইখানে, কারণ ওদেরকে দিয়ে পার্টির কাজ করানো হয়। আমি এবার 1980s কথা বললাম, এবার একটা আমি আরেকটা কথা বলে কতক্ষণ হলো, হ্যাঁ আমি একটা ছোট কথা বলে চলে যাব। একজনের নাম আজকে করতেই হবে, সেটা হচ্ছে ডক্টর অরুণ ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গলের প্রথম এমসিআই রেকগনাইজড অর্থোপেডিক সার্জন অরুণ ব্যানার্জি, এক্স স্টুডেন্ট অফ আরজিকর মেডিকেল কলেজ। অরুণ ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলার অর্থোপেডিক্সের হাড়ের ডিপার্টমেন্টের টিচারদের মধ্যে প্রথম এমসিআই রেকগনাইজড অর্থোপেডিক সার্জন। তার আগে ছিল আমাদের সময় আমাদের মাস্টারমশাইরা অর্থোপেডিক্সের প্রফেসর ছিল, হেড ডি প্রফেসর টিচার, ওদের ছিল এমবিবিএস একটা, এমএস একটা জেনারেল সার্জারি, আর ছিল একটা এফআরসিএস। ওই বিলেতে একটা এফআরসিএস অর্থোপেডিক্স করে এসে এখানে এফআরসিএস করে এখানে টিচার, আস্তে আস্তে প্রফেসর এইসব হয়ে যেত। কিন্তু এফআরসিএস তো রেকগনাইজ ডিগ্রি নয়। এই অরুণ ব্যানার্জির পরে, কেসের পরে অনেকটা রুল জারি হলো যে ওয়েস্ট বেঙ্গলে সব অর্থর প্রফেসরদেরও এবার এমএস অর্থোপেডিক্স করতে হবে, অর্থোপেডিক্স ইন এমএস মাস্টার অফ সার্জন অর্থোপেডিক্স আলাদা করে করতে হবে। তখন শুরু হলো এই সিনিয়র মোস্ট পার্সন, যখন আরজি করে আমি তখন আছি, উনি আরজি করে অর্থোপেডিক্স তখন সিনিয়র মানুষ, উনি বললেন, উনি একটা আন্দোলনের একটা ছিল যে আমরা প্রফেসর টিচার ইন মেডিকেল কলেজেস, তাহলে আমাদের কাজ তো অনলি টিচিং। এই টিচিং করতে যা ক্লাস নেব আমরা নেব, এবং ছেলেদের শেখানোর জন্য যতটুকু আউটডোর করার করব, যতটুকু আমাদের অপারেশন করার করব, ফর টিচিং পারপাস। উই আর টিচার্স, উই আর পেড ফর টিচিং। আর এই যে হসপিটাল এটা আছে, হসপিটাল আন্ডার সুপারিনটেন্ডেন্ট ইজ এ ডিফারেন্ট হেড। আমার পেমেন্ট হয় ফ্রম দ্য হেড অফ দি প্রিন্সিপাল, আই এম এ স্টাফ আন্ডার দি প্রিন্সিপাল। তাহলে আমি যে একটা অন্য হেডে কাজ করছি, হোয়ার ইজ দ্যাট রেমুনারেশন, হোয়ার ইজ দ্যাট অর্ডার, হোয়ার ইজ দ্যাট আমার যে এই যে এক্সট্রা কাজ করছি তার অনারিয়াম কোথায়? তুমি 1 টাকা দাও, তুমি বলো যে আমি গভর্নমেন্ট খুব পুয়ার, আমার টাকা দেওয়ার মুরদ নেই, আমি তোমাকে 1 টাকা দিচ্ছি। আমি যে হসপিটালে এক্সট্রা অপারেশন করছি, এক্সট্রা এই যে শয়ে শয়ে পেশেন্ট দেখছি আউটডোরে, পৃথিবীতে তো কোথাও এত আউটডোরে এত ভিড় কোথাও নেই। আফ্রিকার জঙ্গলেও, আফ্রিকার কোনো কান্ট্রিতেও আউটডোরে তো পেশেন্ট নেই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য স্টেটসের মেডিকেল কলেজে এত আউটডোরে ভিড় নেই, এটা ওয়েস্ট বেঙ্গলের আউটডোরে মেডিকেল কলেজের আউটডোরে ভিড়। পিজিতে পার ডে নিয়ার অ্যাবাউট 10,000, এনআরএস মেডিকেল কলেজে মোর দ্যান 10,000, ন্যাশনাল আরজি করে অলমোস্ট ইকুয়াল। এই ভিড় তো কোথাও নেই। এই ভিড়টা সামলাতে হচ্ছে, তার জন্য পেমেন্ট কোথায়? ঠিক আছে, তুমি বলো যে আমার টাকা নেই, আমি গরিব, আমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গরিব, আমি তোমাকে অনারিয়াম দিলাম 1 টাকা, এই কথা বলো। তুমি গায়ের জোরে গুন্ডামি করে আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছ কেন? অথচ সেই কাজে কোথাও কিছু গন্ডগোল হয়ে গেলে আমার এগেনস্টে ক্রিমিনাল কেস, ডিপার্টমেন্টাল এনকোয়ারি, হিউম্যান রাইটস ফোরামে কেস, সিভিল কেস, কনজিউমার্স ফোরামে, সেই কেসগুলো তো আমাকে লড়তে হবে। আমি তো সেই ভাগ্যবান নই, আইএস আইপিএস মতো ভাগ্যবান নই, বা ভাইপোর মতো ভাগ্যবান নই, চুরিচামারি করে তারপরে গভর্নমেন্টের পয়সায় 1 জন 2 জন করে উকিল সে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দিচ্ছে। এই ছিল দাবি। সেই দাবিটা করার জন্য ওনার জুনিয়রদের বলতেন তোমরা সব অপারেশন করো, তোমাদের লার্নিংয়ের প্রয়োজন। উনি নিজে দাঁড়িয়ে থেকে তোমরা করো। বাট আমি যেহেতু এই আন্দোলনটা শুরু করেছি, আমি থিওরিটিক্যালি আমি
অন প্রিন্সিপাল আমি এই কাজগুলো করবো, তোমরা করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তখন এই আরজি কর ক্যাম্পাসে এইচএসডি করা সিপিএম এর কিছু ক্যাডার ডাক্তার আরজি করের এই অর্থটিতে গিয়ে অরুণ ব্যানার্জিকে ফিজিক্যালি থ্রেট করেছিল, গুন্ডামি করেছিল। সেদিন দেখেছি চোখের সামনে ডক্টর অরুণ ব্যানার্জি কাঁদতে কাঁদতে অর্থ এটা থেকে বেরিয়ে এসেছিলেন চোখের সামনে, এবং যারা করেছিল তারা সব প্রফেসর অরুণ ব্যানার্জির ছাত্র, জুনিয়র, এই গুন্ডামি করেছিল। এই গুন্ডুগুলোকে যখন দেখি আজকে জুনিয়র স্টুডেন্টসদের মুভমেন্টের মিছিলে, তখন ভয় করে এরা কারা, এরা কারা, কি উদ্দেশ্যে এসছে, এরা কার উপকার করতে এসছে। আবার সেই মনে পড়ে ইতিহাসের সেই জিনিসটা, সাক্ষীটা 1945 ডিসেম্বর, গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ উত্তাল, আইনে ট্রায়াল চলছে, সব বন্দীদের মুক্তির দাবিতে গোটা সমস্ত বোম্বাই, কলকাতা, ম্যাড্রাস শহর উত্তাল। সেই উত্তাল যখন তখন দুদিন আগে যে কমিউনিস্টরা বলেছিল সুভাষ বোস ট্রেটার, ও এলে আমরা বন্দুক দিয়ে রিসিভ করছো, তাদেরকে আন্দোলন দেখা গিয়েছিল। আর জওহরলাল নেহরু যে তার আগের মাসে বলেছিল ওই সেই সুভাষ বোস, ও হচ্ছে কুইসলিং, জাপানের এজেন্ট, ও যদি আসে আমি তরবারে নিয়ে রিসিভ করব। তাকে জীবনের প্রথম গাউন পরতে দেখেছিলাম লালকেল্লায়। ইতিহাসটা আমাদের জানা কিভাবে শয়তানরা সুযোগের সন্ধানে নিজেদেরকে জাহির করার জন্যে, নিজেদের পপুলারিটি, লস্ট পপুলারিটিকে গেইন করার জন্যে, লস্ট গ্রাউন্ড কি ফিরে পাওয়ার জন্যে দে স্নেক ইনটু পপুলার মুভমেন্টস। এটা 1945-এ কমরেডরা দেখিয়ে দিয়ে গেছে, নেহরু দেখিয়ে দিয়ে গেছে, বারে বারে এই জিনিস দেখছি। দি নটোরিয়াস পারসনস হু হ্যাজ লস্ট দেয়ার গ্রাউন্ডস পপুলারিটি স্নেক ইনটু, সাপের মতো ঢোকে in the popular movements to destroy it from inside and to deviate that, and at the same time to gain their grounds. আমি সবাইকে বলি, আমার জুনিয়র ভাইরা যারা দেখছে, যারা জুনিয়র ডাক্তার, তাদেরকে আমি সাবধান করছি, এটা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু ভুল। কারণ ইউ আর ফাইটিং এগেইনস্ট ভেরি মাইটি এনিমি, ভেরি মাইটি এনিমি। এবং এটা খুব ইন্টারেস্টিং। এই বামেদের নেতারা এই আন্দোলনে দিব্যি মিছিল করে বেরোচ্ছে। আর যখন দেখি, যখন জাস্টিস গাঙ্গুলি, ইয়েস, এ পারসন ক্যান বি এন এমপি অফ বিজেপি, ক্যান বি এ রিটায়ার্ড জাজ, বাট ইন্ডিভিজুয়ালি অন সাম ইস্যুস ক্যান গো উইথাউট হিজ এজেন্ডা। যেমন আমরা তো সবাই কিছু না কিছু পলিটিক্যাল আমরা আইডিয়া নিয়ে থাকি। আমরা যখন কোনো কিছু কাজে যাই, স্কুল কলেজে, বা যখন ডাক্তারি করি, বা যখন মুভমেন্ট জয়েন করি, আমরা কি নিজের এজেন্ডা নিয়ে যাই? দে আর দ্য এজেন্ডা ইজ দ্য এজেন্ডা অফ দ্যাট মুভমেন্ট। তুমি বামেদের নেতাদের অ্যালাউ করছো, বা যখন জাস্টিস গাঙ্গুলি গেলেন, তুমি গো ব্যাক করলে কেন? শুধু নিজের ফ্ল্যাগ নিয়ে যায়নি, এজেন্ডা নিয়ে যায়নি। যখন একজন নেত্রী, যখন তার যাওয়ার পথে তোমাদের পাশে যেতে বাধ্য হয়েছিল তার পার্টি অফিসে মিটিং অ্যাটেন্ড করার জন্যে, সে তো তোমার মিটিংয়ে যাচ্ছিল না, কোনো ফ্ল্যাগ নিয়েও যাচ্ছিল না। তুমি গো ব্যাক করে এত অ্যালার্জি কিসের? হোয়াই সো অ্যালার্জি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? Be matured. Be matured. Still today, in many aspects, junior doctors have shown their maturity. আর ভয় হয়, কারণ এই শয়তানগুলোকে দেখছি ওদের সঙ্গে মিছিলে, ভীষণভাবে দেখছি। Let me stop here. After a long time, your sound quality is very much audible. Amitesh, Devmallo, now sound is okay. প্লিজ প্রসিড। ওকে, ঠিক আছে, আমি আর কিছু আর বলবো না। আর আজকের এখনো পর্যন্ত জানি না জুনিয়র ডক্টরস হ্যাজ গান ব্যাক টু দ্য
মুভমেন্ট এরিয়া ইন 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 স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছে গেছে ওরা, জানি না ওরা, আমি কতগুলো পয়েন্টস কভার করেছি, আমি এগুলো মনে করিয়ে দিলাম। আমি ডক্টর প্রফেসর সুভাষ মুখার্জির কথা বলেছি, ডক্টর অরুণ ব্যানার্জি, সুজিত দাস, ABJDF, 86 মুভমেন্ট, 83 মুভমেন্ট, তারপর এই ডক্টরস কী হবে। এবং একটা জিনিস বলবো যে আমার 83 পর থেকে যে ডক্টরসদের যে ব্যাকবোনটা বেঙ্গলে হারিয়ে গেছিল, এই আন্দোলন, আজকের এই আন্দোলন এই ব্যাকবোনটাকে ফিরিয়ে দিয়েছে, এটা মানতেই হবে। এই সিনিয়র ডাক্তারদের ব্যাকবোনটা ফিরিয়ে দিয়েছে। এবং এই প্রথম আমার 50 বছরের আমার পলিটিক্যাল কনসাসনেসের পিরিয়ডে ওয়েস্ট বেঙ্গলে জুনিয়র ডক্টরসদের মুভমেন্ট সঙ্গে সিনিয়র ডক্টরসদের সমর্থনের পেছনে ভারতবর্ষ, গোটা পৃথিবীর এই নৈতিক সমর্থনটা আমরা কখনো দেখিনি। দ্যাটস এ বিগ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আই মাস্ট কনগ্র্যাচুলেট these junior doctors. They had given back the backbone of the senior doctors. Senior doctorরা এত ভোকাল, এত ক্লিয়ারলি ভোকাল গত 40 ইয়ার্সে কোনো হতে পারেনি, হয়েছে আজকে। এবং জনগণ যেভাবে কথা বলছে এটাও ইউনিক, এটাও কখনো হয়নি। শুভরাত্রি।